পেশাবিদের ইগনুর আঞ্চলিক কেন্দ্র থেকে আপনাদের সকলকে স্বাগত। এবং আজকে আমরা ইগনুর স্বয়ংপ্রভা ক্লাসেসে আরো দুটো নতুন ইউনিট নিয়ে আলোচনা করব। ইউনিট 8 হচ্ছে টোটালিটেরিয়ানিজম, আর ইউনিট 9 যেটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম। এবার এই আজকের যে ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করছি সেখানে দেখা যাচ্ছে যে এই যে টোটালিটেরিয়ানিজম জিনিসটা, এটা একটা এমন একটা ডিস্টিংক্ট বলা যেতে পারে একটা রাজনৈতিক ব্যবস্থা, যেখানে কিন্তু দেখা যায় যে একটা মুক্ত চিন্তাধারা বা রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা বা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের যে একটা পরিসর বা স্পেস, সেগুলো কিন্তু মোটামুটি থাকে না। অ্যান্ড ইনফ্যাক্ট দ্য স্পেস ইজ মানে বলা যেতে পারে ইজ জিরো। এবার এই যে একটা শূন্যতার জায়গা যে একটা তৈরি করা হয়, সেটা কিন্তু হচ্ছে ইট ইজ ডেলিবারেট অ্যাটেম্পট টু প্রিভেন্ট বলা যেতে পারে দি প্রগ্রেসিভ থিঙ্কিং অ্যান্ড competing মানে political ideologies to flourish. It is to prevent the flourishing of these competing political ideologies and also free thinking. তো সেই জায়গায় কিন্তু একটা বাধা সৃষ্টি করা হয়। অ্যান্ড এই যে জায়গাটা যে একটা নিয়ারলি অ্যাবসেন্ট হয় জিনিসটা, সেটা কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তৈরি করা হয় জিনিসটা। ইট ইজ নট দ্যাট যে সেখানে হয়তো কোনো ক্যাপাবিলিটি নেই, তা কিন্তু নয়। জায়গাটাকে ইচ্ছাকৃতভাবে বলা যেতে পারে ফর্ম অফ কাইন্ড অফ কোয়ারশন অ্যান্ড রিপ্রেসিভ মেজার্স দিয়ে কিন্তু জায়গাটাকে যে এই যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের যে একটা সহস্থান হবে বা বলা যেতে পারে যে একটা মুক্ত চিন্তাধারার যে একটা গ্রোথ হবে, সেই জায়গাটা কিন্তু একটা রিপ্রেসিভ মেজার্স এর মাধ্যমে কিন্তু চাপিয়ে রাখা হয় বা একদম শূন্য করে রাখা হয়। আর রিপ্রেসিভ মাধ্যম বলতে হচ্ছে যে একদম দমন পীড়ন করে, দমন পীড়নের মাধ্যমে জিনিসটা কিন্তু কখনোই একটা যে ফ্লারিশিং স্পেস থাকার কথা সেটা কিন্তু হতে দেওয়া হয় না। এইটা হচ্ছে টোটালিটেরিয়ানিজমের একটা বলা যেতে পারে একটা ব্রড একটা অ্যাসপেক্ট বা ফিচার বলা যেতে পারে। তো টোটালিটেরিয়ানিজম আমরা যদি বাংলায় দেখি তাহলে সেটার মানেটা হচ্ছে একনায়কতন্ত্র, যেখানে যে কোনো একজন লিডার বা একজন হয়তো রাষ্ট্রনেতা থাকবে, যার কাছে মনে হবে যে সেই সর্বেসর্বা এবং আর তাকে ছাড়া রাষ্ট্রটা একটা পরিচালনা করার যে জায়গা সেটা হবে না। এবং সেই যে একটা পারসেপশন তৈরি করা বা দৃষ্টিভঙ্গি তৈরি করা, সেটাও কিন্তু একটা টোটালিটেরিয়ানিজমের একটা অঙ্গ, যে এই যে একটা পার্টিকুলার যে একটা নেশন স্টেট বা রাষ্ট্র, সেটা হচ্ছে যে ওই ব্যক্তিকে ছাড়া, যিনি রাষ্ট্রনেতা, যিনি স্বঘোষিত একজন রাষ্ট্রনেতা, তাকে ছাড়া কিন্তু কোনো মতেই দেশটা এগোবে না, সেরকম একটা পারসেপশন তৈরি করা থাকে। আর ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম এই পারসেপশনটা কিন্তু ইজ হাইলি বলা যেতে পারে ডিস্টর্টেড এবং একটা মিসকনসেপশনের একটা পার্ট, বিকজ এইখানে একটা বলা যেতে পারে একটা অ্যাবস্ট্রাক্ট একটা আইডিওলজিক্যাল ফোর্সের একটা রোল প্লে আছে। সেই কারণে, কারণ আনলেস ইউ ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ মিসকনসেপশন, সেখানে কিন্তু মানুষের কিন্তু যে একটা ভয় ভীতি তৈরি করা এবং যে একটা জোর করে, হ্যাঁ, থ্রু কোয়ারশন যে একটা ওবিডিয়েন্স আদায় করা বা এই যে বাধ্য করে রাখা জনগণকে, সেটা কিন্তু হয় না, হবে না। সুতরাং ওই ডিস্টর্টেড একটা মিসকনসেপশন বা একটা ডিস্টর্টেড রিয়ালিটিটা কিন্তু একটা প্রেজেন্ট করাই হচ্ছে একটা টোটালিটেরিয়ানিজমের একটা অঙ্গ। তাহলে এটা কি হচ্ছে? এটাও একটা হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট। আর যদি বলা হয় যে এই যে টোটালিটেরিয়ানিজম কনসেপ্ট, এটা হচ্ছে একদম মডার্ন নোশন অফ কনসেপ্ট। হ্যাঁ, মানে যেটা এখন সবসময় সর্বদাই, যদিও টোটালিটেরিয়ানিজম এটা কিন্তু অন্য টাইম পিরিয়ডেও কিন্তু অবস্থিত, কিন্তু
এই কনসেপ্টটা কিন্তু আমরা বেশিরভাগই এই একটা বলা যেতে পারে যে ভীষণ একটা রেগুলার অ্যাফেয়ারের মতন আমরা যেটা সচরাচর আমাদের যেটা মাথায় আসে সেটা হলো ওই জার্মানি নাজিজম হিটলারের, দেন মুসোলিনির হচ্ছে ফ্যাসিজম ইন ইটালি। এই মডার্ন পিরিয়ডগুলোই আমরা কিন্তু বেশিটাই একটা বলা যেতে পারে একটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপে আমরা সবসময় ডিসকাশন চালাতে থাকি, যে আমরা কথায় কথায় হয়তো সবসময় আমরা হয়তো উদাহরণস্বরূপ বলি যে এই ব্যক্তিটি হিটলারের মতন, বা এই শাসন ব্যবস্থাটা তো হিটলারের মতন। এটা আমাদের মুখে সবসময় একটা একটা প্রচলিত একটা শব্দের মতন হয়ে গেছে, বা একটা প্রচলিত একটা ফ্রেজের মতন হয়ে গেছে যে হিটলার, হিটলারিজম, এই যে জিনিসগুলো। কিন্তু এটা দেখা যেতে পারে যে ইফ আই কিপ অ্যাসাইড বোথ নাজিজম অ্যান্ড বলা যেতে পারে যে এই যে ফ্যাসিজম ইন ইটালি, এছাড়াও কিন্তু দেখা যায় যে টাইম এন্ড এগেন অনেক সময় বহু এরকম রাজত্ব ছিল বিভিন্ন টাইম পিরিয়ডে, যেখানে কিন্তু এই একনায়কতন্ত্রটা কিন্তু সবসময় কিন্তু বজায় থেকেছে টাইম এন্ড এগেন। সো দিস ইজ নাথিং ইউনিক রেসপেক্ট টু বলা যেতে পারে যে অনলি জার্মানি অ্যান্ড ইটালি। আরেকটা যেটা হতে পারে যে এই যে বলছে ওয়ান অফ দ্য ওয়েজ টু কম্পেয়ার ফর্মস অফ গভর্নমেন্ট ইজ টু ডিভাইড দেম ইনটু টু ক্যাটাগরিজ। স্বাভাবিক, সেটাই হচ্ছে যে মোটামুটি আর কি দুটো ব্রড ক্যাটাগরিতে যেটা ভাগ করা হয় সেটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে ডিক্টেটরশিপ, দমন পীড়নের যে একটা মাধ্যম দিয়ে যে শাসন ব্যবস্থাটাকে চালানো। ডেমোক্রেসি মোটামুটি আমরা গণতন্ত্র হিসেবে জানি, যেখানে ইলেকশন হয়। যদিও ডেমোক্রেসিতেও অনেক রকমের হয়তো বলা যেতে পারে যে ড্রব্যাক বা লুপহোলস থাকে। হয়তো এমন দেখা যায় যে যে পলিটিক্যাল অপোজিশন, সেখানে হয়তো তারা হয়তো সঠিক স্পেস পায় না, বা যেখানে হয়তো দেখা যায় যে পলিটিক্যাল অপোজিশনদের যে আওয়াজটা, যে ভয়েসটা, সেটাকেও হয়তো দমিয়ে দেওয়ার চেষ্টা করে। আর পলিটিক্যাল অপোজিশন যে সবসময় সেই একটা বলা যেতে পারে গ্রুপ যারা যে সবসময় ইলেকশনেই যে পার্টিসিপেট করছে তা কিন্তু নয়। তাদের মধ্যে কিন্তু অন্যরকম ধরনের একটা সিভিল সোসাইটিও কিন্তু ইনক্লুডেড। হ্যাঁ, যেমন স্টুডেন্ট সমাজ, বুদ্ধিজীবী সমাজ, এরাও কিন্তু is carried forward the idea of the political struggle and the political resistance, বা বলা যেতে পারে যে ডিসেন্টিং ভয়েস। ডিসেন্টিং ভয়েস মানে হচ্ছে একটা মতবিরোধের জায়গা। তো এরাও কিন্তু এক ধরনের মানে কি বলবো কনভেনশনাল সেন্সে পলিটিক্যাল পার্টি না হলেও, অপোজিশন না হলে পলিটিক্যাল অপোজিশন, এরাও কিন্তু এক ধরনের ওয়ান কাইন্ড অফ অপোজিশন। যে নেক্সট গ্রুপ অফ অ্যাক্টিভিস্টদের কথাটা বলা হচ্ছে, অপোজিশন মানেই হচ্ছে যে এই যে বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ মানেটা এটা নয় যে সবসময় যে একটা বিধ্বংসী, যে সবসময় একটা যে বলা যেতে পারে যে একটা অবস্ট্রাকশন করা, ডিস্ট্রাকটিভ ওয়ে সবসময় যে অবস্ট্রাক্ট করা একটা, যে রাষ্ট্রের যে বলা যেতে পারে যে এই যে প্রকল্পগুলো বা রাষ্ট্রের যে একটা মিনিমাম যে একটা অপারেশনটা, সেটাকে বাধা সৃষ্টি করে, সেটা কিন্তু নয়। অপোজিশন কিন্তু এটার মানেও হচ্ছে যে যখন একটা সরকারের মানে একটা বিশেষ কোনো পদক্ষেপে কোনো মানুষের বা জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়, তখন কিন্তু এই অপোজিশন স্পেস বা এই অ্যাক্টিভিজমের স্পেসটার মাধ্যম দিয়েই কিন্তু জনগণ তাদের এই অসন্তোষটা কিন্তু প্রকাশ করতে পারে। কেন কি, জনগণের যে এই যে সেকশনটা সেটা কিন্তু অনেক বড়। তাদের মধ্যে থেকে তাদের যে গ্রিভান্স গুলো একটা এমন একটা স্পেসে গিয়ে, এমন একটা বলা যেতে পারে যে এমন একটা প্ল্যাটফর্মে গিয়ে তারা তুলে ধরতে পারছে ভায়া সার্টেন রিপ্রেজেন্টেটিভ, একটা প্রতিনিধিত্ব করে যে কিছু মানুষ এগিয়ে আসে ওই সেকশন অফ জনগণের মধ্যে থেকে, যাতে বাকিরা হয়তো সামনে থেকে তারা হয়তো কিছু বলে না বা সেই হয়তো প্ল্যাটফর্মটা পায় না, কিন্তু এই প্রতিনিধিরা কিন্তু সেই প্ল্যাটফর্মটাকে ইউজ করে কিন্তু নিজেদের একটা মতবিরোধের জায়গা বা অসন্তোষের জায়গা কিন্তু একটা বলতে পারে বা প্রেজেন্ট করতে পারে বা স্থাপন করতে পারে সরকারকে বার্তা দেওয়ার জন্য, যে একটা কোনো বিশেষ পদক্ষেপে এক সেকশন জনগণ বা মেজরিটি সেকশন জনগণ কিন্তু খুশি নয়। তো
সেখানেও দেখা যায় যে টাইম এন্ড এগেন হয়তো ম্যানিপুলেশনের মাধ্যমে হয়তো অপোজিশন স্পেসটাকে বা অ্যাক্টিভিজম স্পেসটাকে হয়তো ছোট করে দেওয়া বা শ্রিঙ্ক করে দেওয়ার চেষ্টা হয় ইভেন ইন ডেমোক্রেসি। এটা মনে রাখতে হবে। গণতন্ত্রেও কিন্তু অনেক সময় যেটা হয় যে সেই ভয়েসটাকে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ডিক্টেটরশিপে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এমন একটা ব্রুটাল বলা যেতে পারে একটা মেথড, একদম বলা যেতে পারে প্রচন্ড নিষ্ঠুর এবং কঠোরতম যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয় যাতে কেউ মাথা তুলে উঠতে না পারে। সেখানের মতবিরোধের যে পজিশনটা বা প্ল্যাটফর্মটা সেটা তো পৌঁছানোটাই অনেক দূরের কথা, কিন্তু মিনিমাম যে মানুষের যে এক্সিস্টেন্সটা, যে একটা জনগণ হিসেবে যে একটা রাষ্ট্রে যে তাদের অধিকার আছে, সেই অধিকারটা খর্ব করা বললেও হয়তো খুব কম হবে। সেখানে হচ্ছে তাদের অধিকার প্রয়োগ করলেই তাদের কঠোরতম শাস্তি হয় ইন দ্য ফর্ম অফ রিপ্রেসিভ মেজার্স। যেমন বলছে যে ইন ডেমোক্রেসি দ্য পিপল টেল দ্য লিডার্স হোয়াট টু ডু। স্বাভাবিক, কারণ ওই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যদি আমাদের দেশেই যদি আমরা বলি, তাহলে সেখানে কিন্তু একটা বিশেষ গাইডলাইন্স বা নিয়মাবলী থাকে যে ইলেকশন কি করে হয়। ইলেকশন কমিশন একটা গোটা অটোনমাস বডি, তারা ইলেকশনটাকে পরিচালনা করে। তারা ইলেকশনের যারা অফিসিয়ালসরা বলা যেতে পারে যে হ্যাঁ ওই এক্সপার্টরা, ওয়ান্স হু হ্যাভ দ্য নলেজ, সেই এক্সপার্টের জায়গাটা যদি আমরা বলি যে ওই যে সেকেন্ড ডাইমেনশন অফ পাওয়ার স্টিভেন হিগসের, তারা কিন্তু এই নির্দেশিকার মাধ্যমে কিন্তু একটা শিডিউল বার করে যে কোথায় কখন কোন সিস্টেমে ইলেকশন হবে বা ভোটিং প্র্যাকটিস কিরকম হবে, এবং মানুষের কাছে এই সার্কুলার গুলো পৌঁছে দেওয়া তাদের দায়িত্বে পড়ে। টু বি অনেস্ট, এখন হচ্ছে মানে এখন না, বিগত 10-15 বছর ধরেই তো দেখা যাচ্ছে যে একটা আরো করে যে একটা ডিফারেন্ট সর্ট অফ মিডিয়া যে তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া আরো করে, যে ফর এক্সাম্পল ওয়েবসাইটস, যেখানে মানুষকে হয়তো এখন ফিজিক্যালি হয়তো ওই দপ্তরে গিয়ে গিয়ে যেটাকে সেগমেন্টারি বলা হচ্ছে, সেগমেন্টারি কিন্তু এখন এমন নয় যে মানুষকে এখন ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে যে সবসময় কাজগুলো করতে হচ্ছে তা কিন্তু নয়। এখন হচ্ছে সেগমেন্টারি বা দপ্তর বা বিভাগগুলো কিন্তু একটা ছোট একটা মানে বলা যেতে পারে যে একটা নেটওয়ার্কের মাধ্যমে, একটা বলা যেতে পারে একটা প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কিন্তু সহজেই পৌঁছে যেতে পারি ভায়া কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনস, বাই ভিজিটিং দেয়ার ওয়েবসাইট, ভিজিটিং দেয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া গ্রুপস। সেখানে আমরা আমাদের কমপ্লেইন জানাতে পারি বা গ্রিভান্স জানাতে পারি। এরপর সেটা প্রয়োজন মতো সেখান থেকে দপ্তর থেকে বলে দেওয়া হয় যে ইন পার্সন আসাটা জরুরি কিনা। সুতরাং এখন কিন্তু এই সেগমেন্টারি জিনিসটাও কিন্তু হ্যাজ বিকাম ভেরি ফ্লুইড, যেটার কোনো পার্টিকুলার কোনো স্টেট নেই আর কি। স্টেট মানে হচ্ছে এটা বলা যেতে পারে একটা ডেফিনিট শেপ কিন্তু নেই, যেটা আগে একটা ফিজিক্যাল একটা স্পেস নিয়ে ইন দ্য ফর্ম অফ বিল্ডিং বলা যেতে পারে কংক্রিট টেরিটরির মাধ্যমে যেটা দেখা যেত, এখন কিন্তু সেটা কিন্তু একটা বলা যেতে পারে যে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে কিন্তু অনেকটাই জিনিসটা অন্যরকম ধরনের গেছে। তো এইটা হচ্ছে ডেমোক্রেসি, যেখানে ইলেকশন হয়, ইলেকশন কমিশন থাকে, মানুষের কাছে এই নির্দেশিকাগুলো পৌঁছে দেওয়া হয়, মানুষের যা অসুবিধা থাকে সেগুলো তারা পাল্টার with the use of one click through বলা যেতে পারে যে ইলেকট্রনিক গ্যাজেট, সেটা তারা পৌঁছে দিতে পারে বিভিন্ন দপ্তরে এবং তাদের আধিকারিকদের কাছে। তো স্বাভাবিকভাবেই সেগুলোর নিয়ম থাকে যে কোন প্রতিনিধি কিভাবে একটা নির্বাচন লড়বে, কোন সিম্বলে লড়বে, এবং তাদের যে একটা গোটা ইনফরমেশন ফার্নিশ করা, গোটা ডকুমেন্ট সহ, যে তাদের
সম্পত্তি কত, তাদের আয় কত, বাড়িতে মেম্বার কত, তাদের আইডেন্টিটি কি, রিলিজিয়ন, কাস্ট, ইনক্লুডিং দি বলা যেতে পারে যে এই যে ম্যারাইটাল স্ট্যাটাস, তো গোটা একটা ডেটাবেস কিন্তু থাকে জিনিসটা। এমনকি আমরা যে জনপ্রতিনিধিদের কথাও যে বলি, সেটাও কিন্তু এখনকার দিনে দেখা যায় যে ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে, সরকারের ওয়েবসাইটে। যখন কোনো পার্লামেন্টারি প্রসিডিংস হয় তখন কিন্তু তাদের কিন্তু পেজগুলো ভিজিট করলেই দেখা যায় যে কে কোন কনস্টিটিউয়েন্সি থেকে জিতেছে, কে কোন কনস্টিটিউয়েন্সি থেকে লড়েছে এবং কত ভোটে জিতেছে, তার বিশেষ ইনফরমেশনগুলো, বেসিক যেটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিটেল। ডেমোগ্রাফিক ডিটেল তখনই আসে যখন এই দি কনসেপ্ট অফ সেন্সাস ইজ ডিসকাসড। সেন্সাস মানেই হচ্ছে জনগণনা, এবং জনগণনার সাথেই কিন্তু হয় যে সরকারের বিশেষ কিন্তু একটা দায়িত্ব এবং প্রজেক্ট থাকে যে দেশে এবং রাষ্ট্রে কত মানুষ, তাদের বয়স, লিঙ্গ, শ্রেণী, স্ট্যাটাস, তারপরে হচ্ছে পারিবারিক একটা যে লিনিয়েজ, সেগুলো কিন্তু সব একটা ডেটাবেসে থাকে। তো স্বাভাবিকভাবেই যখন রাজনৈতিক বিভিন্ন দলের প্রতিনিধিরা যখন নির্বাচন লড়তে যায়, তো তাদের ইনফরমেশন, তাদের ডেমোগ্রাফিক ডিটেলটাও কিন্তু স্টোর থাকে। এইবার ডিক্টেটরশিপের যদি কথা বলি, দেখা যাচ্ছে আগেরটাই কি ছিল যে মানুষ এবং জনপ্রতিনিধি কিন্তু এক স্তরে থাকে। ইনফ্যাক্ট আমি যদি বলি যে মানুষের কিন্তু জনপ্রতিনিধিদের উপরে কিন্তু যে কন্ট্রোলটা, সেটা কিন্তু একটু হলেও বেশি। এই কারণে, কারণ জনপ্রতিনিধিরা যখন ইলেকশনের সময় যখন ক্যাম্পেইন করতে যায়, বা তাদের ইলেকশনের পর যখন তাদের জয়ী যারা ক্যান্ডিডেটরা অ্যাজ এমপি অর এমএলএ, তারা যখন নিজেদের দপ্তরে বসে, তখন মানুষ কিন্তু কাছাকাছি পৌঁছে যেতে পারে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল, যেটা আমি বললাম যে মানুষ তাদের গ্রিভান্স, তাদের অসন্তোষ সবকিছু কিন্তু প্রকাশ করতে পারে, তাদের কমপ্লেন, তাদের এখনকার দিনে তো তাদের অফিসিয়াল ইমেল আইডি, অ্যাপার্ট ফ্রম ফোন নাম্বার, সবই থাকে। তো সেখানে কিন্তু দ্য কনসেপ্ট অফ অ্যাকাউন্টেবিলিটি লাইজ, একটা দায়বদ্ধতা কিন্তু থাকে ডেমোক্রেসিতে। সেই জন্য বলছে দ্য পিপল টেল দ্য লিডার্স হোয়াট টু ডু। হ্যাঁ, একটু হলেও টিল্টেড থাকে ঠিকই, অ্যাসিমেট্রিক্যাল থাকে ঠিকই, সবটাই যে হয় তা নয়। এবার এখন ইউরোপিয়ান ডেমোক্রেসির সাথে, এখন সাবকন্টিনেন্টের ডেমোক্রেসির সাথে মিল খুঁজে পেলে একটু একটু অসুবিধা আছে ঠিকই। যদিও দেখা যায় যে আমেরিকান ডেমোক্রেসি তো অনেক যে অলিগার্ক বা যে বিলিয়নিয়ার যারা ফান্ডিং করে ইলেকশন প্রসেসে, আমেরিকান ইলেকশন প্রসেসে, সেখানে হয়তো দেখা যাবে যে একটা এমন একটা অ্যাসিমেট্রিক্যাল জায়গা থাকে যেখানে হয়তো মানুষ বিশেষ কিছু হয়তো রাজনৈতিক মত হয়তো পোষণ করতে পারে না। যদিও ডিক্টেটরশিপের মতন অবস্থা নয়, ডেফিনেটলি নয়, কিন্তু সেখানেও কিছু বাধা থাকে। বাট আদারওয়াইজ ইউরোপিয়ান ডেমোক্রেসি যদি অনেক ক্ষেত্রেই বলা যায়, তাহলে সেখানে কিন্তু অনেকটাই দেখা যায় যে মানুষ কিন্তু বেশিটাই শক্তিশালী, এবং দে ক্যান হোল্ড দেয়ার লিডার্স ইনক্লুডিং দেয়ার প্রাইম মিনিস্টার্স অ্যাকাউন্টেবল। সেটা কানাডাতেও আমরা একবার দুবার দেখেছি যে জাস্টিন ট্রুডোকে কিন্তু অনেক সময় মানুষ প্রচন্ড বিক্ষোভ দেখিয়েছে, এবং জাস্টিন ট্রুডোকে কিন্তু সামনে এগিয়ে আসতে হয়েছে, এমন মানে খোদ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার সময় তাকে থাকতে হয়েছে ওই জায়গায়। ডিক্টেটরশিপের যদি কথা বলি, এবার ঠিক উল্টোটা, দ্য লিডার্স টেল দ্য পিপল হোয়াট টু ডু। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে আমাদের যেহেতু একটা বৃহত্তম একটা গণতন্ত্র, আর দ্যাট টু বলা যেতে পারে যে কোনো হাইলি ইনকাম লেভেলের কান্ট্রি নয় এটা, তো সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক রকম একটা সেগমেন্টারি ফ্র্যাকশন বা ফ্যাকশন থাকে। দারিদ্রের একটা প্রবলেম থাকে, এমপ্লয়মেন্টের প্রবলেম থাকে, জনসংখ্যার একটা বিশেষ একটা নজর বা ফোকাস, এরিয়া অফ ফোকাস একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের দেশে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই
বললাম যে ইউরোপিয়ান ডেমোক্রেসি থেকে কিন্তু ইন্ডিয়ান ডেমোক্রেসিটা একটু হলেও আলাদা, যেখানে হয়তো সব সময় সব স্তরে হয়তো লিডার্সদের অ্যাকাউন্টেবল হোল্ড করা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না, বিকজ অফ অ্যাসিমেট্রিক্যাল পাওয়ার স্ট্রাকচার। সেটা হয়তো ক্ষমতার হয়তো একটা অপব্যবহার করা বা অন্যভাবে প্রয়োগ করা, সেটা কিন্তু অনেক সময় টাইম এন্ড এগেইন দেখা যায় আর কি। তো যাই হোক, কিন্তু ডিক্টেটরশিপ হচ্ছে দ্য লিডার্স টেল দ্য পিপল হোয়াট টু ডু, এটা ঠিক উল্টোটা, যেখানে জনগণের কোনো স্থানই নেই, একদমই নেই। So in which the ruler has a power to govern without the consent of the people. অসময় দেখা যায় যে জিনিসটা হয়তো একটা রাজনৈতিক অস্থিরতা চলছে কোনো পার্টিকুলার রাষ্ট্রে, সেই জায়গায় এমন একজন ব্যক্তি যারা তো অলরেডি একটা বলা যেতে পারে ক্ষমতা আছে, ডমিনেশন আছে, এবং এই সুযোগটা, এই যে অস্থিরতাটার সুযোগটা কাজে লাগিয়ে সেই ব্যক্তি কিন্তু তার যে ট্রাস্টেড, যে বলা যেতে পারে যে নেটওয়ার্ক, একটা অর্গানাইজেশন, যেটা বেবার নিজেও বলবেন যে একটা এন্টারপ্রেনারশিপ বা অর্গানাইজেশন চালানোর জন্য কিন্তু একটা বিশেষ সেট অফ ট্রাস্টেড ইন্ডিভিজুয়ালস এর খুব দরকার হয়। এবং এই পলিটিক্যাল সিস্টেমটাও কিন্তু তাই, একা একজন বসে আছে ওপরে, কিন্তু তার সাথে কিন্তু ট্রাস্টেড একটা কিন্তু নেটওয়ার্কের দরকার হয়। সেই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আলটিমেটলি সেই ব্যক্তিটা নিজেকে স্বঘোষিত একজন নেতা হিসাবে বা রাষ্ট্রনেতা হিসেবে কিন্তু তুলে ধরে সেই অস্থিরতার মাঝখানে, যেখানে ওই যে বললাম যে একটা ডিস্টর্টেড রিয়ালিটি বা পারসেপশন তৈরি করে, যে মানুষ তখন ভাবে যে এই মুহূর্তে যদি অস্থিরতা চলে, ইফ a particular রাষ্ট্র is in shambles, তাহলে কিন্তু যে আসছে আপাতত তার উপরেই আমরা ভরসাটা রাখি। কিন্তু এই আপাততর জায়গাটাতেই কিন্তু খুব বিপজ্জনক জায়গা, কারণ যতক্ষণে মানুষ বা জনগণ ভেবে ফেলে যে হ্যাঁ একটা কোথাও ল এন্ড অর্ডার সিচুয়েশনের সমস্যা হচ্ছে, কোথাও একটা গিয়ে আমাদের স্থায়ী সরকার আনা দরকার, সেটা না হয় আমাদের পরে আমরা সেকেন্ড ডাইমেনশন আর থার্ড ডাইমেনশনের মাধ্যমে স্টিভেন লিউক্সের পাওয়ার যে কনসেপ্টটা, সেটার মাধ্যমে আমরা না হয় পরে নেগোসিয়েট করব। কিন্তু টোটালিটারিয়ান যে সরকার আনতে যায় বা চলেছে, সে কিন্তু আলাদাই একটা বলা যেতে পারে ওই প্যারেটোর মতো, প্যারেটোর যে ধারণাটা লায়ন্স এন্ড ফক্সের, যে সে প্রথমে ফক্স হবে, নিজের বলা যেতে পারে ছল কপট বা কূটনীতিক বুদ্ধি দিয়ে সেটাই চেষ্টা চালাবে যে কোনোভাবেই যাতে এটা আপাতত না হয়, বরং স্থায়ী হয়, এবং পরবর্তীকালে সে এমন একটা লায়নে পরিণত হবে যে তার কাছে মনে হবে যে তার নিয়ম, তার ডক্ট্রিন সবকিছুই তার অনুযায়ী হবে। এবং ফলত জিনিসটাকে তো যেমন বলা হয় লায়ন, ইউজুয়ালি বলা হয় যে সিভিল সার্ভিসের ক্ষেত্রে বা অফিসিয়ালসের ক্ষেত্রে যে যারা বিশেষ কোনো নিয়ম বহির্ভূত কাজ করে না, তারা নিয়মের মধ্যেই থাকে, তারা কনজারভেটিভে বটে, ফলে কি হয় যে একটা ফ্লেক্সিবিলিটির জায়গাটা কিন্তু থাকে না। যেমন একটা সিভিল সার্ভেন্টের কিন্তু অনেক রকমের কোড অফ কন্ডাক্ট থাকে, অফিসারসদেরও কিন্তু অনেক রকম কোড অফ কন্ডাক্ট থাকে, ওয়ার্কিং ইন দি স্টেট এন্টারপ্রাইজেস, মানে ন্যাশনাল সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, অনেক বাধা বিপত্তি থাকে যেখানে ফ্লেক্সিবিলিটিতে থাকে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ঠিক এমন জায়গায় লায়নের কনসেপ্টটাকে নিয়ে আসা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি তো থাকে না, কিন্তু সেটা নিজেদের ক্ষেত্রে নয়, এটা জনগণের ক্ষেত্রে। আচ্ছা, কনজারভেটিভ মাইন্ডেড ব্যাপারটা তো থাকেই, সেটা কিন্তু নিজের ওই রাষ্ট্রনেতার জন্য নয়, একটা দেশটা চালানোর পক্ষে। যে একটা ব্যক্তি যখন সে সেট অফ নিয়মগুলো ফলো করতে আরম্ভ করে তার নিজের স্বেচ্ছাচারিতা করে, তখন কিন্তু সেটা তারই নিয়ম হয়, এবং ওইটাই নিয়মের বলা যেতে পারে যে একটা বাইবেল মতন হয়ে যায়, যেখানে নিয়ম বহির্ভূত কিন্তু জনগণ আর কাজ করতে পারবে না।
লেট অ্যালোন মানে কি বলবো অফিসিয়ালস রাই, লেট অ্যালোন দ্য সিটিজেন্স। তো এটা বলা হচ্ছে একটা দক্ষিণপন্থী একটা ধ্যান ধারণা, right wing, which emphasizes the subordination of the individual to advance the interests of the state. Rather, আমি বলবো এখানে the interest of that particular individual equating himself or herself with the sovereign nation state. কেন কি এখনকার যুগে কিন্তু এটা কোনো মতেই কিন্তু এটা কাম্য নয় যে কোনো দেশ সেই মধ্যযুগের মতন কোনো সাম্রাজ্যের মতন চালিত হবে। এখন প্রত্যেকটা দেশই খুব টেরিটরি থাকে, একটা টেরিটোরিয়াল একটা সীমানা থাকে, সীমান্ত থাকে, একটা ট্রিটি থাকে একটা আরেকটা দেশের, যাতে আগ্রাসী মনোভাব না দেখায়, বা দেখালেও সেটা সিজ ফায়ার বা পাল্টা চুক্তি কিভাবে হয়, যে পলিটিক্যাল যে ব্লাডশেডটা সেটা সেই ডিসপিউটটা কিভাবে থামানো যায়। কিন্তু টোটালিটারিয়ানিজম কিন্তু ওইসব মানে না। রাষ্ট্রনেতা কিন্তু ভাবে যে টেরিটরি থাকুক বা না থাকুক, মানুষের উপরে কিন্তু একটা উৎপীড়ন তৈরি করা, দমন পীড়নের মাধ্যমে সেটা কিন্তু চালাতেই থাকবে। কেন? কারণ তার একটা কোথাও বলা যেতে পারে যে একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে যে জিনিসটা যেন কোনো মতেই যেন ওই পলিটিক্যাল সিস্টেমটা যেন আপাতত না হয়, দ্যাট পারসন বিকামস বলা যেতে পারে ইমমর্টাল ইন দি পলিটিক্যাল সেন্স। সে যে যতদিনই বেঁচে থাকবে তার যে একটা যে সিম্বল, তার এক্সিস্টেন্স, সেটা যেন মানে তার মৃত্যুর পরেও যেন থেকেই যায়, এরকমই একটা ত্রাস একটা তৈরি করা। আর যতদিন সে জীবিত অবস্থায় থাকবে তখন তো আলাদা লেভেল মানে আলাদা রকমের একটা বলা যেতে পারে একটা ইউলোজাইজিং ফিগার তৈরি করা, যেখানে মানুষ তাকে পুজো করবে বা বাধ্য হবে। গ্র্যান্ড স্ট্যান্ডিং ওভেশনের মতো, যেটা সেই রাষ্ট্রনেতা নিজেই ঠিক করে দেবে। So totalitarianism is a form of a government in which the government takes total centralized state control over and regulates every aspect of public and private life, in contrast to democratic government. আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, এই যে মিডিয়া ইনফরমেশন, এই জায়গায় কিন্তু টোটালিটারিয়ানিজম বা একনায়তন্ত্রে কিন্তু একটা বিশাল বড় একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু মিডিয়াকে কিন্তু মুক্ত বাতাস দেওয়া হয় না। No one can experience that বলা যেতে পারে the scope for expressing their বলা যেতে পারে পলিটিক্যাল ভয়েস, ওয়েদার সেটা হচ্ছে মানে কি বলবো এক্সপ্রেসিং দ্য গ্রিভান্স অর রেজিস্টিং দ্য গভর্নমেন্ট, সেখানে কিন্তু এই মিডিয়ার স্টার্টিং ফ্রম প্রিন্ট মিডিয়া টু ইলেকট্রনিক মিডিয়া টু সোশ্যাল মিডিয়া সব কিছু কিন্তু এমন নিয়ন্ত্রণে আনা হয় যেখানে কিন্তু ওই যে গ্রিভান্স গুলো বা রেজিস্ট্যান্স গুলো বা মতবিরোধ গুলো সেখানে কিন্তু প্রেজেন্ট করার বা উপস্থাপনা করার কিন্তু কোনো জায়গা থাকে না। বলা যেতে পারে দি টোটালিটারিয়ানিজম বা দি ডিক্টেটর himself or herself robs the freedom of press, সাংবাদিকতায় কিন্তু একটা বড় ধাক্কা।
টোটালিটারিয়ান গভর্নমেন্টে। তো সেখানে কি হয়, মাস কমিউনিকেশন টেকনোলজি এটাকে অন্যরকম ভাবে কিন্তু রিস্ট্রাকচার করা হয়। হাউ? ডিসেন্ডিং ভয়েস থাকবে না, বিরোধী খবর ছাপা হবে না, কিন্তু সেই রাষ্ট্রনেতার একটা স্পোকসপারসন হিসাবে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াকে পুরোপুরি আয়ত্তে আনা হবে এবং তার প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা গোটা চিহ্ন বা সিম্বল এগুলো কিন্তু থাকবেই। এটা হচ্ছে যেখানে বলা যেতে পারে যে এই যে প্রেস নামক জিনিসটায় মানুষ যেখানে নিজের বক্তব্য পেশ করতে পারবে, সেখানে কিন্তু বক্তব্য পেশ করতে না দিয়ে জিনিসটা যেটা করা হয় সেটা হচ্ছে the replication of what the leader says, what the leader feels in a dictatorship জিনিসটা। তো ফলে কি হয়, আমরা বহু নিউজ চ্যানেল দেখি, কখনো কখনো কোনো সরকারের হয়তো একদম স্পোকসপারসন হয়ে যায়, সেখানে তো দেখা যাবে তাদের পক্ষের লোকজন বা ব্যক্তি বিশেষকেই হয়তো আনা হয় বা খবর পেশ করা হয়, মানুষের মতবিরোধকে ছেড়ে দেওয়া হয়, টেলিকাস্ট করা হয় না। বা টেলিকাস্ট হলেও তার কিন্তু একটা বিশেষ সেন্সরশিপ থাকে, যে ডুজ অ্যান্ড ডোন্টস, তার মধ্যেও হয়তো অনেক এডিটিং থাকে। ফলে এই যে নজরদারির যে সিস্টেমটা, এটা কিন্তু প্রেস মিডিয়ায় কিন্তু খুব একটা বলা যেতে পারে একটা ডিসঅ্যাডভান্টেজড পজিশন। Surveillance technology is used to keep track of the activities of many people. আর সেটা যদি অন্যথা হয় তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা হিংসার জায়গায় কিন্তু চলে যায়। The violence such as police terror discourages those who disagree with the goals of the government. বহু দেশে এরকম দেখা গেছে। যদি বলা হয় যে ফর এক্সাম্পল সৌদি আরবিয়া, বিশেষ কিছু হয়তো নারীবাদী অ্যাক্টিভিস্টদের হয়তো আটক করা হয়, জেল বন্দি করা হয়, এবং তাদের যখন তারা আলটিমেটলি থ্রু হিউম্যান রাইটস একটা যেটা বলা যেতে পারে মুভমেন্ট, তার মাধ্যমে যখন আলটিমেটলি তারা যখন সব শেষে যখন তারা মুক্ত হন অনেক কষ্ট সহ্য করার পর, তাতে কিন্তু দেখা যায় যে একটা পুলিশি বর্বরতার কিন্তু তারা কিন্তু অনেক কথা বলে এবং কাস্টোডিয়াল কিন্তু সেক্সুয়াল ভায়োলেন্সের একটা কথা হয়, যেখানে তাদেরকে যৌন হেনস্থা করা হয় জেলের ভেতরে। এবং আরো অনেক দেশ আছে, বিশেষ কিছু আফ্রিকার দেশও আছে, যেখানে হয়তো একটা পার্টিকুলার রাষ্ট্রনেতা বিগত 30 বছর ধরে রাজত্ব চালাচ্ছে, মানুষ হয়তো অবশেষে হয়তো রাস্তায় নামছে, কিন্তু সেটাও হয়তো আর্মির মাধ্যমে দমিয়ে দেওয়া হচ্ছে, তাতে হয়তো হাজার হাজার মানুষের হয়তো মৃত্যুও হয়। অনেক সময় দেখা যায় জিনিসটা। সো আরো অনেক কিছু অনেক দেশ আছে which signifies যে হ্যাঁ কিভাবে রাজনৈতিক বিরোধীদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। যেমন সাদ্দাম হোসেন ইরাকে যখন ছিল, বা সিরিয়াতে এটাও অভিযোগ করা হয় যে আসাদ রেজিমে একটা গোটা ইকো চেম্বার তৈরি করা হয়েছে, গোটা একটা প্রিজন সিস্টেম এমন তৈরি করা হয়েছে যেখানে বলা যেতে পারে যে মানুষকে এমন ভাবে গায়েব করে দেওয়া হয় যে কোথাও টেরও পাওয়া যায় না যে ফাইনালি সে আদৌ সেই প্রিজন সিস্টেমটায় আছে কিনা। এরকম অনেক টর্চারের কাহিনী শোনা যায়।
for the political opponents and for the activists. সেখানে কিন্তু এগুলো মিডিয়ার নজরে কিন্তু আসে না, কারণ আসতে দেওয়া হয় না, বিকজ সার্ভেলেন্স টেকনোলজি ইজ ইউজ টু কিপ ট্র্যাক। সেটা একসময় একটা পয়েন্টের পর বলা যেতে পারে 2000 এবং 90 সালের পর থেকে লিবিয়াতেও কিন্তু গাদ্দাফির রাজত্বে কিন্তু দেখা গেছে, প্রথম দিকে না হলো। ধীরে ধীরে গাদ্দাফির নামে এটা অভিযোগ আসছিল যে he started terrorizing the people of his own country horribly. কিন্তু অন্য কমপ্লেক্স পলিটিক্স থাকে সেটা, কিন্তু যদি উপর থেকে যদি দেখা যায় তাহলে হ্যাঁ, totalitarianism challenges the highest values of democracy, freedom of expression, political opponents, human dignity, freedom, reason, scientific reason, the worth of an individual, এই সব জিনিসগুলো, যে একটা ব্যক্তির যে একটা স্থান সেটা কোথায়, কারণ যেখানে মিনিমাম মর্যাদাটুকু থাকে না ওই সব রাষ্ট্রে, যেখানে টোটালিটারিয়ানিজমের একটা এস্টাবলিশমেন্ট আছে। To dominate the entire nation, the leaders devise methods of control and persuasion. Persuasion না মানে প্রকৃতপক্ষে হচ্ছে একটা কোয়ার্শনের মেথড, ব্রুটাল কোয়ার্শন, persecution, harassment. These methods include the use of terror, propaganda, censorship, and ethnic cleansing. বিশেষ জাত বা ধর্ম সম্প্রদায়ের লোককে হত্যা করা হয়, গণহত্যা করা হয়। এটা টাইম এন্ড এগেন দেখা গেছে। যেমন ইদি আমিন, আফ্রিকান একজন ডিক্টেটর, আরেকজন আরো অনেক এরকম একটা দুটো আফ্রিকার কান্ট্রি আছে যেখানে হয়তো দুই গোষ্ঠীর মধ্যে এমন এমন সাংঘাতিক একটা রাজনৈতিক হিংসায় পরিণত হয়েছে যে একটা মাইনরিটি কোন ট্রাইবকে মানে 2 লক্ষ থেকে 3 লক্ষ মানুষকে হত্যা করে দিয়েছে ইন আ ম্যাটার অফ অনলি 7 ডেজ। কেন? কারণ টোটালিটারিয়ানিজম এটা মনে করে যে বল প্রয়োগ করে তাদের কোন ডাইভার্সিটি বা কোন বৈচিত্র্য কিন্তু বাস করবে না সেই রাষ্ট্রে। তো এখানে হয়েছে এথনিক ক্লিনজিং বা রিলিজিয়াস ক্লিনজিং, সেটা ইরাকেও দেখা গেছে কুর্দিশদের সাথে। তাহলে এখানে কিছু বিশেষ কিছু বৈশিষ্ট্য বা অ্যাপ্রোচেস আছে টোটালিটারিয়ানিজম, যেমন হচ্ছে এটা সম্মতি নিয়ে কিন্তু চালানো হয় না, মানুষের সম্মতি নিয়ে চালানো হয় না। is a rule by force and not by consent. It violates the freedom of conscience. Conscience তখন এই যে একটা আবেগ বা কালেক্টিভিটি, যেটা মানে দুর্খেম সব সময় এটা নিয়ে একটা এমফাসাইজ করে যে বিশেষ কিছু আবেগ থাকে দৈনন্দিন জীবনে, সেটা কালচারের হোক, ধর্মের হোক, যেটা হয়তো আমাদের উপরে এমন একটা প্রভাব পড়ে যে মনে হয় যে চাপ সৃষ্টি করছে, তবুও কিন্তু চাপ সৃষ্টি করে না। এবং সেটার যদি অন্যথা হয় তখন কিন্তু মানুষ এককাট্টা হয়ে যায়। এবং তার মধ্যেও কিন্তু দুটো ভাগ আছে, সেটা হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি অ্যান্ড অর্গানিক সলিডারিটি। অর্গানিক সলিডারিটি এটাই হচ্ছে যে একতা থাকবে, কিন্তু একতার মধ্যে কিন্তু বৈচিত্র্যও থাকবে। কিন্তু টোটালিটারিয়ানিজম কিন্তু হচ্ছে দ্যাট পারফেক্ট এক্সাম্পল অফ মেকানিক্যাল সলিডারিটি, যেটা কিন্তু কনসিয়েন্সটা কিন্তু ফ্র্যাগমেন্টেড হয় না, একদম ইউনিটারি, একদম সবাই এক কাটাতে, সেটা জোর করে। কারণ সেখানেই কিন্তু একটা বেসিক অস্তিত্বের কিন্তু একটা সীমা লঙ্ঘন করা হয়। It forcibly disseminates an ideology that is total and claims to be authoritative. It violates the boundaries,
বিটুইন প্রাইভেট অ্যান্ড দ্য পাবলিক স্পেয়ার? হয়, ডেফিনেটলি হয়। কারণ এইসব দেশে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের যে যৌন অভিযোজনগুলো, যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন গুলো, মানুষ যে ডিফারেন্ট জেন্ডারের যে মানুষরা বা লিঙ্গের যে মানুষরা যে একটা বাসস্থান আছে, বসবাস করে, এটা হচ্ছে একটা প্রাইভেট জায়গা। সেই জায়গাটা যে মানুষ তাকে কার সাথে কোহ্যাবিট করবে বা কার সাথে হয়তো ফ্যামিলি সিস্টেমটা তৈরি করবে, সেটা কিন্তু একটা ব্যক্তিগত, একটা প্রাইভেট জায়গা। যদিও সরকার কিন্তু দি কনসেপ্ট অফ ফ্যামিলিটাকে কিন্তু সবসময় কিন্তু নিজের রাডারে রাখে বিশেষ কিছু ওয়েলফেয়ার মেজার্স এর জন্য, যেটাকে নিকোলাস ডার্কস বলবে দি এথনোগ্রাফিক স্টেট। কারণ যতক্ষণ না ওই ডেটাবেসটা না থাকছে ততক্ষণ কিন্তু মানুষকে কিন্তু সেই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া যায় না, এবং সেই ডকুমেন্ট ইস্যু করা যায় না যে হ্যাঁ আমরা এই দেশের নাগরিক। তো সেই প্রাইভেট জায়গাটাও কিন্তু একটা পাবলিকের রেডারে থাকে, একটা সরকারের রেডারে থাকে। কিন্তু বিশেষ কিছু যে একটা বলা যেতে পারে যে একটা যে ইনস্টিংক্ট বা ডিজায়ারের জায়গাটা, যেগুলো হয়তো একান্তই ব্যক্তিগত, টোটালিটারিয়ানিজম কিন্তু সেই সব জেন্ডার এবং সেক্সুয়ালিটির লোকেদের কিন্তু একদম স্থান দিতে চায় না। In many countries, such people are often executed, publicly executed. জনমানুষের সামনে কিন্তু তাদের কিন্তু কঠোর শাস্তি দেওয়া হয়, এমনকি ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত, মৃত্যুদণ্ড, যেখানে মানুষ দেখবে, দেখে ভয় পাবে। Where the fear will strike. এটা হচ্ছে জিনিসটাকে কিন্তু কোথাও একটা বলা যেতে পারে যে একটা অনুশাসনের মধ্যে আনা, এবং অনুশাসনটা তখনই আসবে যখন মানুষকে ভয় দেখানো হবে। মিশেল ফুকো বলবেন ডিসিপ্লিন এন্ড পানিশ, সেটাকে ইনফ্যাক্ট পানিশ এন্ড দেন ডিসিপ্লিন। নেক্সট আমরা আসছি অন্যরকম ধরনের একটা বলা যেতে পারে একটা ভিউ পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে হ্যানা অ্যারেন্ট, একজন ফেমিনিস্ট ফিলোসফার, একজন জিউইশ ফেমিনিস্ট ফিলোসফার, জার্মান। ওনার জীবনটাও কিন্তু খুব অদ্ভুত। উনি সারা জীবন কিন্তু নিজের এই যে ব্যক্তিগত জায়গার যে একটা বলা যেতে পারে যার ডিভিশনটা যে রইল না, তার নিজের ব্যক্তিগত জীবনে কিন্তু সেটা তিনি সহ্য করেছেন। বিকজ যখন নাজি জার্মানিতে জিউসদের ওপর অত্যাচার হচ্ছে, তখন কিন্তু তার এমন একটা ডিসিশন নিতে হয়েছে যেখানে তিনি কিন্তু নিজের প্রাণ সংশয় থাকা সত্ত্বেও কিন্তু সারা জীবন ইহুদিদের হয়েই কিন্তু লড়াই করেছেন in the public sphere, and that affected her private sphere as well. নিজের ব্যক্তিগত জায়গায় অনেক হয়তো বন্ধু, জীবন সঙ্গীও উনি হারিয়েছেন, যার সাথে হয়তো এই রাজনৈতিক মতাদর্শের জন্যই তার থেকে আলাদা হয়ে যেতে হয়েছে। হাইডেগার was one of them. অ্যারেন্ডের সাথে তার মত বিরোধ হয়েছে। তো অ্যারেন্ড আর্গিউস, তো এইটাই হয়েছে যে একটা টোটালিটারিয়ানিজম সিস্টেমে এমন জিনিসটা হয় যে মানুষের ব্যক্তিগত প্রাইভেট অ্যান্ড পাবলিক স্পেয়ার কিন্তু আলাদা থাকতে পারছে না, পারে না, প্রভাব পড়ে, এবং প্রভাবটা কিন্তু খুব নেগেটিভ ভাবে পড়ে, খুব নেতিবাচক ভাবে পড়ে, যেটা হ্যানা অ্যারেন্ডের ক্ষেত্রেও হয়েছে জিনিসটা হাইডেগারের সাথে। আরেকজন ফিলোসফার Arendt argues that the new political formation of the bourgeois class, characterized by ongoing movement and accumulation, gives rise to racism and bureaucracy as major ideologies of modern society. উনি কিন্তু আরেকটা মানে বইও লিখেছেন যে অন ভায়োলেন্স। ভায়োলেন্স জিনিসটা যেটা হয় যে এখন আর তন্ত্রটা এমন জায়গায় চলে যায় যে এই যে হিংসার জায়গাটা, সেটা কিন্তু একটা মাইন্ডলেস জায়গায় চলে যায়, যেটার কোনো কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু এটাকে প্রজেক্ট হিসেবে দেখানো হয় যে হ্যাঁ এটাই বৈজ্ঞানিক ভিত্তি, এইভাবেই চলবে, and that is given another distorted reality of reason. ভায়োলেন্স বইটাতে লিখেছেন হিংসা। তো আমরা
নেক্সট ইউনিটের দিকে যাচ্ছি, সেটা হলো ডেমোক্রেসি। আর তার আগে ছোট্ট করে বলে রাখি যে থিওডর অ্যাডর্নো ওই দি এনলাইটেনমেন্টে সেখানে কিন্তু একটা বা আরেকটা বই যেটা আছে যে ওই দি অথরিটারিয়ান পার্সোনালিটি, সেখানে কিন্তু উনি কিন্তু 4-5 রকমের কিন্তু একটা ফিচার দিয়েছিলেন যে টোটালিটারিয়ান গভর্নমেন্টটা কি। সেটা হচ্ছে যে একটা ডাইভার্স একটা যখন গোষ্ঠী তৈরি হয় তার উপর একটা আক্রমণ করা, যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা ফ্যাসিজমের বা মানে বলা যেতে পারে যে একটা ডিক্টেটরশিপের একটা মাস মিডিয়াকে কন্ট্রোল করা। এবং এই মাস মিডিয়াটা আলটিমেটলি আফটার 1945 and with the downfall of Hitler সেটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু রবার্ট মার্টিন কিন্তু দেখেছিলেন, দ্য স্টাডি, যে মানুষের কিন্তু ওর থেকে বেরিয়ে আসতে কিন্তু যথেষ্ট টাইম লেগেছিল। একটা বলা যেতে পারে একটা কন্ট্রোল একটা এক্সপেরিমেন্ট রিসার্চ ডিজাইন দিয়ে উনি সেটা করেছিলেন যে মানুষের মতটা কি। সেখানেও দেখা যাচ্ছে যে হ্যাঁ ধীরে ধীরে কিন্তু এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেকটাই টাইম লাগে, কারণ সেই স্ট্রাকচারগুলো কিন্তু ক্ষয়িষ্ণু হতে থাকে। ইট হ্যাজ অলরেডি মানে টোটালিটারিজম সিস্টেমটাই এমন যে এটা অলরেডি দ্য স্ট্রাকচার্স হ্যাভ বিন রেন্ডার্ড কোরোসিভ, এবং সেই কোরোশন থেকে উঠে আসা মানে নতুন করে which is already being gnawed, যে গিনছে আস্তে আস্তে। কোরোশন মানে হচ্ছে যে একটা মরচে পড়ে যাওয়া, সে মরচে পড়ে যাওয়া থেকে নতুন ভাবে স্ট্রাকচারটা উঠে আসতে কিন্তু অনেকটা টাইম লাগে। কিন্তু সেটাই কিন্তু ডেমোক্রেসির একটা বিশেষ একটা বলা যেতে পারে পজিটিভ অ্যাসপেক্ট, যে একটা অ্যাসিমেট্রিক্যাল পাওয়ার স্ট্রাকচার থাকলেও কিন্তু জিনিসটা কিন্তু ক্ষয়িষ্ণু কিন্তু জিনিসটা কোনোদিনই হয় না ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে। সেখানে কি আছে? দ্য প্রিন্সিপাল অফ মিনিমাম ইন্ডিভিজুয়াল ফ্রিডম, দ্য প্রিন্সিপাল অফ মিনিমাম ইন্টারফারেন্স বাই দ্য স্টেট। অফকোর্স ইন্টারফারেন্স বাই দ্য স্টেট মিনিমাম বলাটাও একটু টু সিম্পলিস্টিক যাবে হয়, অ্যান্ড স্পেসিফিক্যালি আর আমাদের দেশে তো যেরকম হয় যে বিশেষ কিছু ক্ষেত্রতে সরকারের একটা তত্ত্বাবধান বা সুপারভিশন একটা দরকার হয়, যেখানে হয়তো মিনিমাম ইন্টারফারেন্স স্টেট হলে কিন্তু অসুবিধা হয়ে যায়। কারণ ওই যে জাতি জনজাতির একটা প্রবলেম থাকে যে সব জাতির লোকেরা তো সেই ডিগনিটি নিয়ে তো বাস করতে পারে না আমাদের দেশে। কেন কি আমাদের দেশের প্রথম ভিত্তাই হচ্ছে জমি এবং কৃষি, এবং কৃষি এবং জমি থেকেই কিন্তু অনেক মানুষ কিন্তু উচ্ছেদ হয়, সেটা মেকানাইজেশন অফ এগ্রিকালচারের জন্য, সেটা কাস্ট ভায়োলেন্সের জন্য, বা বলা যেতে পারে যে একটা গোটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম প্লেস করার জন্য, হেভি ইন্ডাস্ট্রিজ, বা বলা যেতে পারে যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট, রোডওয়েজ, মেকিং ব্রিজেস, ইনফ্রাস্ট্রাকচার, সেই কারণে। তো সেইখানে হয়তো সেই সব কারণে হয়তো বিশেষ কিছু জায়গায় হয়তো স্টেট ইন্টারফারেন্স একটা দরকার হয়। Of course, looking to the welfare of the citizens so that they are not wrongfully thrown out of their land. আবার সেটাও একটা পলিটিক্স হয়, সোশ্যাল মুভমেন্ট হয়, যখন দেখা যায় হয়তো সরকার হয়তো এনাফ হয়তো ইন্টারফেয়ার করছে না এই ব্যাপারে, কিন্তু ফ্রি মার্কেটের দিকে হয়তো বেশি যাচ্ছে। সেটাও একটা মানে বলার বক্তব্যটা হচ্ছে এটাই যে যখন কোনো সোশ্যাল মুভমেন্ট হয় বা কোনো প্রতিরোধ করা হয়, সেটাই তো একটা ডেমোক্রেসির একটা অঙ্গ, যে মানুষ লড়াই করবে। তাতে হয়তো পুলিশি আগ্রাসনের মুখেও হয়তো পড়তে হয় বা আইনের হয়তো প্যাচে পড়তে হয়, তবুও মানুষ লড়ে, কারণ সেই লড়ার জায়গাটা আছে, সেই লড়ার স্কোপটা আছে। রাজনৈতিক যারা বিরোধী তারাও অনেক সময় ময়দানে নামে, দে টেক অ্যাডভান্টেজ হবে, অ্যান্ড দে মাস্ট, কিছু করার নেই, সেটাই দে উইল। তো এটার মানেটা হচ্ছে এই যে গ্রিক একটা যে শব্দ থেকে আসছে, যে দ্য পিপল, টেবল, অ্যান্ড দ্য ক্রেটস, দ্য রুল অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য পিপল। Well, the direct type of mass democratic participation was practiced in ancient Greek city-states,
important decisions of governance were taken by much smaller group of citizens with special rights, though not afforded to the rest of the citizens. এটা আবার একটা সমস্যা ছিল। able bodied men for their বলা যেতে পারে যে একটা ওয়ারফেয়ারের জন্য, স্টেটকে, গ্রিক সিটি স্টেটসকে বাঁচানোর জন্য অন্য গ্রিক সিটি স্টেটস এর থেকে একটা এলিটিজমের জায়গা ছিল ওই অভিজাত শ্রেণী। সেখানেও আবার একটা বলা যেতে পারে একটা প্লেবিয়ান একটা ক্যাটাগরি ছিল। তো দুটো ভাগ বা দুটো হায়ারার্কি তৈরি হয়ে যায়, যেখানে এক শ্রেণী হয়তো নিচু স্তরে থাকে, আরেক শ্রেণী হয়তো খুবই এলিট একটা পজিশনে বা স্ট্যাটাসে থাকে। Democratic rule has also taken different forms at varying times and in different societies. The concept of the people has been restricted to adult men, just to those who own property. এটা একটা বড় আরেকটা মানে বলা যেতে পারে একটা ড্রব্যাক, যে কারণে অনেক ইউরোপিয়ান দেশে কিন্তু দেখা যায় যে মহিলারা কিন্তু ভোট দিতে পারতো না। সেখানে কিন্তু ভোটাধিকারটা প্রয়োগ করতে করতেই কিন্তু তাদের কিন্তু মোটামুটি 1900 সাল হয়ে যায়। মোটামুটি দেখা যায় যে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনও যখন হয়েছিল তখনও কিন্তু দেখা যাচ্ছে যে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছিল লুই XIV সাম্রাজ্যটাকে টেনে নামিয়ে আনার জন্য। কিন্তু দেখা যায় তাও অনেক মহিলা হয়তো প্রেসে কাজ করত, এবং তার মধ্যে সব থেকে বড় বলা যেতে পারে যে একজন ফিলোসফার, ব্রিটিশ ফিলোসফার ম্যারি wollstonecraft, উনি কিন্তু লিখেছিলেন যে মহিলাদেরকে কখনো একটা অ্যাক্টিভ এজেন্সি হিসেবে ধরা হয় না, অলওয়েজ প্যাসিভ এজেন্সি, যে সবসময় একটা বলা যেতে পারে মনোরঞ্জনের জন্য একটা পুতুল হিসাবে পুরুষদের কাছে নিজেদেরকে প্রেজেন্ট করবে, সেই হিসাবে মহিলাদেরকে দেখা হয়। মনে করা হয় যে তাদের কোনো বিশেষ ইন্টেলেক্ট নেই, যে তারা পলিটিক্যাল স্পেসে নিজেদের মত পোষণ করবে। অথচ সেই সময় কিন্তু ফ্রেঞ্চ সোসাইটিতেই কিন্তু আফটার ফ্রেঞ্চ রেভলিউশন বা ডিউরিং দ্য টাইম অফ দ্য রেইন অফ টেরার আফটার লুই XIV, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা প্রেসে কাজ করা প্রচুর অ্যাক্টিভিস্ট, লেখিকা, তারা কিন্তু একটা বিশেষ বলা যেতে পারে যে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন কিন্তু তাদের ছিল। কিন্তু তবুও তাদেরকে, যেহেতু তারা মহিলা এবং এই একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক সোসাইটিতে তারা সেখানে তাদের মত পোষণ করতে পারবে না, ফলে তাদেরকে কিন্তু দেশ থেকে নির্বাসিত করা হয়েছে, নির্বাসনে গেছে, স্বেচ্ছা নির্বাসনে গেছে বহু মহিলা অ্যাক্টিভিস্টরা। তো তখন এটা হতো যে অ্যাডাল্ট মেনদের একটা নিউ কনসেপ্ট ছিল, যেটা পরবর্তীকালে বলা যেতে পারে যে একটা ডেমোক্রেসির কিন্তু অন্য মানে পায়, যে সব রকম সিটিজেনরাই, সব রকম ক্যাটাগরির লোকেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। So the representative democracy is a political system in which decisions affecting a community are taken not by its members directly, but by those they have elected. যারা elected হচ্ছে। The representative democracy takes the form of elections to Congress. Congress মানে হচ্ছে আমেরিকার যে পার্লামেন্টকে যেটা বলা হচ্ছে, সেখানকার লোয়ার হাউস যদি আমরা বলি, আমরা আমাদের দেশে যেমন লোকসভা, রাজ্যসভা, তেমনি আমেরিকায় হচ্ছে সেনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। ব্রিটেনে সেটা হবে হচ্ছে হাউস অফ কমন্স অ্যান্ড হাউস অফ লর্ডস। এটা হচ্ছে দ্য কান্ট্রিজ ইন ডেমোক্রেটিক সেটআপ। Voters can choose between two or more parties in which the mass of the adult population has the right to vote, are usually called liberal democracies. কিরম দেশগুলো? ব্রিটেন, ইউএস, জাপান, অস্ট্রেলিয়া।
ওয়েল, এখানে যেমন বলছে যে ল্যাটিন আমেরিকায় কিন্তু টাইম এন্ড এগেইন হ্যাজ বিন ভেরি, বলা যেতে পারে একটা একটু ফ্লুইড জায়গা আছে, যেখানে ডেমোক্রেসিটাকে কিন্তু সবসময় কিন্তু যে ডেমোক্রেসিতেই থাকছে তা না, কখনো সেটা মিলিটারি রুলে হয়ে যাচ্ছে, আবার কখনো সেটা টিপিক্যাল ডিক্টেটরশিপে হয়ে যাচ্ছে, দেন अगेन ব্যাক টু ডেমোক্রেসি উইথ পিপলস ফিয়ার্স, অ্যাজিটেশন অ্যান্ড রেজিস্ট্যান্স। তো ডেমোক্রেসির ফর্মটা মোটামুটি টাইম এন্ড এগেইন চেঞ্জ হয়, বাট স্ট্রাকচার যে মরচে পড়ে যাওয়াটা সেটার ভয়টা থাকে না, আনলাইক দ্য টিপিক্যাল ডিক্টেটরশিপ। তো আজকের মতন এখানেই আমি শেষ করছি। নমস্কার।